তার শরীর একেবারে নষ্ট হয়ে গিয়েছিল। সামনে সে একটা টেম্পল দেখতে পায়, কিন্তু সেখানে যাওয়ার কোনো রাস্তা নেই। সে হতাশ হয়ে বলে, এখানে যদি কোনো ব্রিজই না থাকে তাহলে আমি ওখানে যাব কি করে? কিছুক্ষণ ভাবার পর সে মনে মনে বলে, মর্টাল জীবন ছাড়তে হলে আমি যে কোনো রিস্ক নিতে বাজি। এই কথা বলে নিজের ওপর বিশ্বাস রেখে সে সামনে পা বাড়ায়। তখনই সে বুঝতে পারে এখানে একটা অদৃশ্য ব্রিজ আছে। খুশিতে সে একটা ব্যারিয়ার এসে দাঁড়ায়, যেটা সে পার হতে পারছিল না। ওয়াংলিং ভেঙে পড়ে বলে, এবার আবার কি হলো? আমি এত একটা কণ্ঠ শোনা যায়, সময় শেষ, সূর্য ডুবে গেছে, তোমার সব পরিশ্রম বৃথা। এই কথা শুনে ওয়াংলিং ভীষণভাবে ভেঙে পড়ে। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার এত কষ্ট, এত যন্ত্রণা সবই বৃথা হয়ে গেল। রাগ আর হতাশায় সে ব্যারিয়ারটাকে জোরে আঘাত করে, আর ঠিক তখনই আমরা দেখি সে নিচের গভীর খাদে পড়ে যায়। তখন দেখল হেভেনলি অ্যাসিয়েন্ট তার ক্ষতগুলো ধীরে ধীরে সারিয়ে দিচ্ছে। এটা দেখে ওয়াংলিং কিছুই বুঝতে পারল না, অবাক হয়ে বলল, এটা আবার কি? ঠিক তখনই সে জিনিসটাকে ছুঁতেই সঙ্গে সঙ্গে তাকে নিজের ভেতরে টেলিপোর্ট করে নিল। ভেতরে ঢুকে সে দেখল সিটু নামের সেই আত্মাটা এখনও সেখানে আছে। ওয়াংলিংকে দেখে সিটু খুব খুশি হয়ে বলল, এত বছর অপেক্ষার পর অবশেষে সময় এসে গেছে, আজ আমি মুক্ত হব। তোমাকে বেছে নেওয়া হয়েছে আমার নতুনটা। আবার নিজে থেকেই ওয়াংলিংয়ের শরীরে ফিরে যাচ্ছে, মানে সিটু কোনোভাবেই ওয়াংলিংয়ের শরীর দখল করতে পারছে না। এই ব্যাপারটা সিটুকে খুবই অবাক করে দিল, কিন্তু সে হাল ছাড়ল না। ঘণ্টার পর ঘণ্টা সে চেষ্টা করতেই থাকল। ওয়াংলিং একেবারে ক্লান্ত হয়ে মনে মনে ভাবল, এই বুড়োটা আসলে কি চায়? এতক্ষণ ধরে চেষ্টা করেও কিছু করতে পারছে না। অন্যদিকে সিটু রেগে গিয়ে চিৎকার করে বলল, এটা অসম্ভব, এত বছর অপেক্ষা করেছি, এমন একটা ছেলে পেয়েছি অথচ তার শরীরও দখল করতে পারছি না। সে সামনে এসে ওয়াংলিংকে ভালো করে দেখে বলল, বুঝতেই পারছি না একে কেন বেছে নেওয়া হয়েছে। এর যোগ্যতা তো একেবারেই কম, এর শরীরে এত এনার্জি থাকার কথা নয়। তখন তারা তাকে খুঁজছিল। ওয়াংলিংকে জীবিত দেখে তারা খুব খুশি হয়ে বলল, থ্যাংক গড। ওয়াংলিংয়ের সাহস দেখে তিনি খুশি হয়ে বললেন, তুমি আমাকে ইমপ্রেস করেছ। একটু দেরি হয়ে গেছে ঠিকই, তবু আমি তোমাকে রেজিস্টার্ড ডিসাইপল হিসেবে নেওয়ার জন্য রাজি। ওয়াংলিং আসলে ইন্নার ডিসাইপল হতে চেয়েছিল, কিন্তু এটাও তার জন্য বড় সুযোগ ছিল, তাই সে রাজি হয়ে গেল। এরপর এল্ডার ফুলিয়াং একজন সিনিয়র ডিসাইপলকে বললেন ওয়াংলিংকে সঙ্গে করে নিয়ে যেতে। যাওয়ার আগে ওয়াংলিং বাবা মায়ের কাছ থেকে বিদায় নিল। হাঁটতে হাঁটতে সে মনে মনে ভাবল, যাই হোক না কেন, একদিন আমি নিজেকে প্রমাণ করব। পরের দৃশ্যে দেখা যায় সেই সিনিয়র ডিসাইপল ওয়াংলিংকে হেংইউ সেক্টে নিয়ে যায় এবং সেখানকার নিয়ম বোঝাতে শুরু করে। সে বলে, এখানে লাল পোশাক, তারপর হলুদ, আর সব শেষে সবুজ। ওরা শুধু রেজিস্টার্ড ডিসাইপল। ওয়াংলিংকে ভাইলুর কাছে রেখে চলে যায়। ভাইলু ভীষণ অহংকারী আর বদমেজাজি ছিল। ওয়াংলিংয়ের সঙ্গে ঠিকভাবে কথাও বলল না। ওখানে থাকা বাকি ডিসাইপলরাও সারাদিন খেলাধুলাতেই সময় নষ্ট করছিল। তাদের মধ্যে শুধু একজন, যার নাম জ্যাক হু, একটু ভালো ছিল। সে ওয়াংলিংয়ের সঙ্গে ঠিকঠাক কথা বলত। হঠাৎ ভাইলু সবার সামনে অনেকগুলো কার্ড ছুড়ে দিয়ে বলল, চলো তাড়াতাড়ি নিজের নিজের কাজ বেছে নাও। সবাই এগিয়ে গিয়ে কার্ড তুলে নিল, কিন্তু লাল কার্ড কেউ নিল না। শেষ পর্যন্ত সেটা ওয়াংলিংয়ের কপালেই জুটল। ভাইলু বলল, এই কাজ 7 দিনের মধ্যে শেষ করতে হবে, একদিনও বেশি লাগলে সেক্ট থেকে বের করে দেয়া হবে। ওয়াংলিং জিজ্ঞেস করল, আমরা যদি 7 দিনের আগেই কাজ শেষ করি তাহলে কি আমাদের কাল্টিভেশন শেখানো হবে? এই কথা শুনে ভাইলু হেসে সেখান থেকে চলে গেল। আসলে কাজটা এতটাই কঠিন ছিল যে 7 দিনে শেষ করাই প্রায় অসম্ভব, মানে কাল্টিভেশনের জন্য একটুও সময় পাওয়া যাবে না। ওদের একদম দাসের মতো ব্যবহার করা হচ্ছিল। রাতে ওয়াংলিংয়ের ঘুম আসছিল না, সে ভাবছিল। সে অন্যদের জিজ্ঞেস করল, পানি ভরা কি এতটাই কঠিন কাজ? ওরা বলল, সকাল হলেই বুঝতে পারবে। সকালে উঠে ওয়াংলিংয়ের চোখ কপালে উঠে গেল। তার সামনে বিশাল বিশাল ড্রাম রাখা, আর সেগুলোতে বালতি দিয়ে পানি ভরতে হবে। তবুও গরিব ওয়াংলিং হাল ছাড়ল না। সে বারবার বালতি ভরে পানি আনতে লাগল। সারাদিন খেটে যাওয়ার পরেও এক মনেই নিজেকে বলে, এখনও তো 6 দিন বাকি আছে, আমি নিশ্চয়ই সব ড্রাম পূরণ করতে পারব। তো পরিশ্রমের কারণে ওয়াংলিংয়ের হাতগুলো একেবারে ছিলে যায়। নিজের ক্ষতগুলো দেখে ভীষণ কষ্ট হচ্ছিল তার। ঠিক তখনই তার মাথায় হঠাৎ সেই দৃশ্যটা ভেসে ওঠে যেখানে এশিয়া প্যালেস তার আঘাত সারিয়ে দিয়েছিল। পানিতে হাত ধুতেই দেখা যায় তার সব ক্ষত সেরে গেছে। শুধু তাই নয়, ওই পানি একটু খাওয়ার পর তার শরীরের ক্লান্তিও পুরোপুরি দূর হয়ে যায়। এটা দেখে ওয়াংলিং ভীষণ খুশি। ভাইইউকে বলে, এই নতুন সেক্টটা খুব একটা শক্তিশালী না, এখানকার ডিসিপ্লিনরাও তেমন পাওয়া না যে এত কঠিন। ভাইইউ রেগে গিয়ে বলে, তুমি হেমু সেক্টে এসে চুরি করার চেষ্টা করছো? মনে রেখো,
এখানে যা কিছু আছে সব আমাদের, তোমার না। ভবিষ্যতে যদি কিছু দামি জিনিস পাও তাহলে নিজে ব্যবহার করবে না, সোজা আমার কাছে নিয়ে আসবে। এই বলে সে ওয়াংলিংয়ের পানি কেড়ে নেয়। সে জানতই না এশিয়ান প্যালেস নামে ভেতরে এমন কিছু আছে। বানাবো, তোমাকে অবশ্যই বদলা নিতে হবে। এই কথা শুনে ওয়াংলিং হালকা হাসে। সিতুনান জিজ্ঞেস করে, হঠাৎ হাসছ কেন? ওয়াংলিং বলে, আমি ভেবেছিলাম আপনি হয়তো আমাকে কিছুই শেখাবেন না। সিতুনান মুখ বেঁকিয়ে বলে, আমি নিজে শিষ্য নিতে চাইনি, এই এশিয়েন্ট প্যালেসই তোমাকে আমার সঙ্গে বেঁধে দিয়েছে, এখন এটা আমার দায়িত্ব। তারপর সে বলে, কি দরকার, যত বেশি পারো এনার্জি জমাও, প্যালেসের সাহায্যে পানিকে এনার্জিতে বদলে সেটা ব্যবহার করবে। মাস্টারের কথা শুনেই ওয়াংলিং কাজে লেগে যায়। কিছুদিনের মধ্যেই সে অনেক এনার্জি জমিয়ে ফেলে এবং কাল্টিভেশন শুরু করে। কাল্টিভেশনের সময় সিতুনান তাকে বোঝায়, প্রথম স্টেজ হলো এনার্জি কন্ডেনসেশন, দ্বিতীয় স্টেজ ফাউন্ডেশন বিল্ডিং, আর তৃতীয় স্টেজকে বলে কোর ফরমেশন ছিল। কিন্তু মাস্টার বলে, শ্বাস প্রশ্বাসের দিকে মন দাও, যত ভালো করে নিয়ন্ত্রণ করবে তত ভালো কাল্টিভেশন হবে। সিতুনান আরও বলে, এশিয়েন্ট প্যালেসে 10 ঘন্টা মানে বাইরে 1 ঘন্টা, তাই তুমি অন্যদের তুলনায় অনেক দ্রুত এগিয়ে যাবে। এই কথা শুনে ওয়াংলিং খুব খুশি হয়ে যায়। সে দিনের পর দিন অনুশীলন করতে থাকে, আর এভাবেই তার নতুন জীবনের শুরু হয়। মাস্টারফুল ইয়ান আজ এখানে এসেছেন সবার সঙ্গে দেখা করার জন্য। আজ তিনি একজন ডিসাইপেলকে প্রমোট করে ইয়েলো ড্রেস দিতে যাচ্ছেন। মানে আজকের দিনে রেজিস্টার্ড ডিসাইপেলদের মধ্য থেকে কেউ না কেউ প্রমোট হয়ে ইনার ডিসাইপেল হয়ে যাবে। এই জন্য সবাই খুবই এক্সাইটেড ছিল। কিন্তু আমরা দেখি ওয়াংলিং একদম শান্ত। গত কয়েকদিন ধরে খুব কষ্ট করে পরিশ্রম করছো। তারপর ট্র্যাডিশন অনুযায়ী এল্ডার ফুলিও নিজের কাছে থাকা একটা বিশেষ ওষুধ বের করে ওয়াংলিংকে দেন। বলেন, এটা খেলে সিলেকশন সম্পূর্ণ হবে আর সে প্রমোট হয়ে ইয়েলো ড্রেস পাবে। ওয়াংলিং ঠিক তাই করে। এর ফলে ব্রাদার জিয়ান খুব খুশি হয়ে যায়। কিন্তু সেখানে থাকা বাকি ডিসাইপেলরা একদমই খুশি ছিল না। তারা বলাবলি করতে থাকে, তুই কেন,